হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ক্লাস 12-এর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য লেখো। এটা হচ্ছে কোশ্চেন, এটা নিয়ে আলোচনা করব। তোমরা নোটটা দেখতে পারবে, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে আলোচনাটা কি? মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের, এই যে উদ্ভব হয়েছিল ঊনবিংশ শতকে, তাদের উদ্ভবের পেছনে অর্থাৎ প্রেক্ষাপট, উদ্ভবের কারণ বা প্রেক্ষাপট একই হবে, এবং বৈশিষ্ট্য অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর কী বৈশিষ্ট্য ছিল। আলোচনাটা হচ্ছে ব্রিটিশ শাসনাধীনে ভারতে কি হয়েছিল, মধ্যবিত্ত শ্রেণীর উত্থানে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ব্রিটিশ প্রশাসন। ব্রিটিশ সরকার এদেশে ইংরেজি শিক্ষায় শিক্ষিত এমন একটি শ্রেণী গড়ে তুলতে চেয়েছিলেন যারা রক্তে ভারতীয় হলেও চিন্তা চেতনায় হবে ইংরেজ। এরা ভারতে ব্রিটিশ শাসনের সহযোগী হিসাবে কাজ করবে, অর্থাৎ তারা একদল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শ্রেণী তৈরি করতে চেয়েছিল যারা তাদের বিভিন্ন সরকারি কাজকর্মে সহযোগিতা করবে। বিবি মিশ্র ব্রিটিশ শাসিত ভারতে সরকারি চাকুরিজীবী, বণিক, এজেন্ট, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত মানুষকে মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন। যাই হোক, এদেশে ব্রিটিশ শাসনকালে বিভিন্ন কারণের জন্য বা বিভিন্ন উপায়ে এই মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছিল। তাহলে এই উদ্ভবের কারণ বা প্রেক্ষাপটটা কি পয়েন্ট করে বলতে হবে, লিখতে হবে। এক হচ্ছে করণিক। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ জয়ের পরবর্তী 100 বছরে ইংরেজরা ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই বিস্তীর্ণ অঞ্চলের জন্য ব্রিটিশ সরকার বিরাট প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলে। প্রশাসনের উচ্চ পদগুলিতে ইংরেজরা নিযুক্ত হলেও নিম্ন স্তরের পদগুলিতে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের ব্রিটিশ সরকার নিয়োগ করে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এসব ভারতীয় কর্মচারী মধ্যবিত্ত শ্রেণী হিসাবে আত্মপ্রকাশ করে। দ্বিতীয় পয়েন্ট কি? আইনি পেশায় নিযুক্ত ভারতীয়রা। ব্রিটিশ শাসনে ভারতে মামলা মোকদ্দমা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এই সময় পাশ্চাত্য শিক্ষায় প্রচুর ভারতীয় এই পেশা গ্রহণ করে। এভাবে আমলা, উকিল, মোক্তার, কেরানি, মোহরি প্রভৃতি বিভিন্ন পেশায় ভারতীয়রা গ্রহণ করে। আর্থিক দিক দিয়ে শক্তিশালী এইসব ভারতীয়রাই মধ্যবিত্ত শ্রেণী হিসাবে আত্মপ্রকাশ করে। তৃতীয় পয়েন্ট কি? বাণিজ্যের কাজে যুক্ত কর্মী। ইংরেজরা ভারতে এসেছিল প্রধানত বাণিজ্য করতে। ভারতের বিভিন্ন গ্রাম অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান ঠিকঠাক রাখা ও ব্যবসায়িক কাজকর্ম পরিচালনার জন্য তারা শিক্ষিত ভারতীয়দের বেনিয়ান, সরকার, মুহুরি, উকিল প্রভৃতি বিভিন্ন পদে নিযুক্ত করে বাণিজ্যের অগ্রগতি, নিজেদের বাণিজ্যিক অগ্রগতি অব্যাহত রাখে। বাণিজ্যের কাজে নিযুক্ত এইসব ভারতীয়রাই মধ্যবিত্ত শ্রেণীতে পরিণত হয়। চতুর্থ পয়েন্ট কি? সামরিক বিভাগের কর্মী। ভারতের সাম্রাজ্য বিস্তারের জন্য ব্রিটিশ সরকার এদেশে বিশাল সামরিক বাহিনী গড়ে তুলেছিল। তারা সামরিক বিভাগের নিচু পদগুলোতে প্রচুর ভারতীয়দের নিয়োগ করে। এইসব সরকারি বেতনভুক্ত
সামরিক বিভাগের কর্মীরা মধ্যবিত্ত শ্রেণীরূপে আত্মপ্রকাশ করে। পঞ্চম কি সরকারি অফিস কর্মী। ভারতে ব্রিটিশদের প্রতিষ্ঠিত কলেজ, অফিস, আদালত, হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে ইংরেজি শিক্ষায় শিক্ষিত প্রচুর ভারতীয়দের নিযুক্ত করা হয়। এরাই মধ্যবিত্ত শ্রেণীর অংশ ছিল। আর ষষ্ঠ কি শিল্পের সঙ্গে যুক্ত ভারতীয়। ইংরেজরা তাদের উদ্যোগে লোহা, কয়লা, ইঞ্জিনিয়ারিং, পাট, কাগজ, চা, কফি প্রভৃতি শিল্পের বিকাশ ঘটায়। এইসব কারখানায় কাজ পরিচালনার জন্য পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের দরকার ছিল। তার ফলে তারা এইসব কারখানায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের নিয়োগ করে। এরাও পরবর্তীকালে মধ্যবিত্ত শ্রেণীর অন্যতম অংশ হয়ে দাঁড়ায়। সপ্তম কি করভোগী ভূস্বামী শ্রেণী। ঔপনিবেশিক আমলে যে সকল করভোগী জমিদার বা ভূস্বামী পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে এসেছিল তারাই মধ্যবিত্ত শ্রেণীর অংশ ছিল। আর অষ্টম কি মধ্যস্বত্বভোগী শ্রেণী। ব্রিটিশ সরকার ভারতে চিরস্থায়ী রায়তওয়ারি, মহলওয়ারি ভূমি বন্দোবস্ত চালু করলে এইসব পরিচালনার জন্য এইসব বিভিন্ন কাজ পরিচালনার জন্য মধ্যস্বত্বভোগীর আত্মপ্রকাশ ঘটে। এরাও মধ্যবিত্ত শ্রেণীর অংশ ছিল। তাহলে এই মধ্যবিত্ত শ্রেণী কারা ছিল বা মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ বা প্রেক্ষাপট এই উত্তরটা হবে। এবার বৈশিষ্ট্য কি। ব্রিটিশ শাসনকালে গড়ে ওঠা ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী ছিল ভারতে পাশ্চাত্য শাসনের অন্যতম অঙ্গ বা অন্যতম ফসল। এই সময়ে সৃষ্ট মধ্যবিত্ত শ্রেণীর কতগুলো সুনির্দিষ্ট একই রকমের তাদের মধ্যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেগুলো হলো, প্রথম পয়েন্ট, উচ্চ বর্ণের হিন্দুদের প্রাধান্য। ব্রিটিশ শাসনাধীনে ভারতে যে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটেছিল তার সংখ্যাগরিষ্ঠ অংশই ছিল উচ্চবর্ণের হিন্দু। 1883 থেকে 1884 খ্রিস্টাব্দে শিক্ষাবর্ষে বাংলার হিন্দু কলেজের ছাত্রদের 84.7% এসেছিল ব্রাহ্মণ, কায়স্থ ও বৈদ্য এই তিনটি তথাকথিত ভদ্রলোক শ্রেণী থেকে। সরকারি চাকরির বেশিরভাগই ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য ও ক্ষত্রিয়দের দখলে ছিল। সরকারি চাকরিতে মুসলিম ও নিম্নবর্ণের হিন্দুদের সংখ্যা ছিল খুবই কম। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উচ্চবর্ণের হিন্দুদের প্রাধান্য। এই মধ্যবিত্ত শ্রেণীর বেশিরভাগই ছিল উচ্চবর্ণ হিন্দু। তারা সরকারি বিভিন্ন বিভাগে তারাই প্রাধান্য বিস্তার করত। দ্বিতীয় পয়েন্ট, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ। এই আমলে পাশ্চাত্য শিক্ষা গ্রহণে মধ্যবিত্তদের আগ্রহ ছিল। মধ্যবিত্ত শ্রেণীর আর্থিক সামর্থ্য সীমাহীন না হলেও মূলত পাশ্চাত্য শিক্ষা গ্রহণের পক্ষে যেটুকু দরকার সেটুকু অর্থ তাদের ছিল এবং পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ফলে ভারতীয় সমাজে তারা প্রগতিশীল মানসিকতার পরিচয় দিতে পেরেছিল। প্রথম দিকে যদিও মধ্যবিত্ত শ্রেণী ভারতের জন্য ব্রিটিশ শাসনকে মঙ্গলজনক মনে করত, তাই ডিরোজিওর অনুগামী রামগোপাল ঘোষ ব্রিটিশ সরকারের চাকরি প্রত্যাখ্যান করলেও ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব কামনা করেছিল। পরের বৈশিষ্ট্য, অর্থনৈতিক সচ্ছলতা। এই শ্রেণীর মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল। এই সচ্ছলতার জন্য মধ্যবিত্ত শ্রেণী সাধারণ ভারতীয়দের সঙ্গে তাদের ব্যবধান বজায় রাখত। এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বড় জমিদার, ব্যবসায়ী, পুঁজি বিনিয়োগকারীরাও ছিল।
উচ্চ মধ্যবিত্ত। সাধারণ ব্যবসায়ী, চিকিৎসক, জমিদার, উকিল, ব্যারিস্টার প্রমুখরা ছিল মাঝারি মধ্যবিত্ত এবং কেরানি, সৈনিক, শিক্ষক, ক্ষুদ্র ব্যবসায়ী, কম আয়সম্পন্ন মানুষ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। পরের পয়েন্ট 4 নম্বর, সংখ্যায় স্বল্পতা। শিক্ষিত ও আর্থিক সচ্ছলতা সম্পন্ন মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা ঔপনিবেশিক আমলে দেশের সমস্ত জনসংখ্যার তুলনায় খুবই সামান্য ছিল। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এই শ্রেণীর সংখ্যা খুবই কমে যায়। পঞ্চম কি? সাম্প্রদায়িক সচেতনতা। এই শ্রেণী নিজেদের সাম্প্রদায়িক স্বরূপ সম্পর্কে সচেতন ছিল, অর্থাৎ তারা যে উচ্চ বর্ণজাত, ধনী, প্রভাবশীল প্রভৃতি, যে তারা অন্যদের থেকে সেরা, সেই বিষয়ে তারা সচেতন ছিল এবং তারা নিজেদেরকে অন্যদের থেকে আলাদা করে রাখত। ষষ্ঠ কি? শহর কেন্দ্রিকতা। কোম্পানির শাসনকালে কোর্ট, কাছারি, অফিস, আদালত, বিচারপতি ও অন্যান্য উচ্চপদস্থ কর্তাদের বাসভবন, রাস্তাঘাট প্রভৃতি নিয়ে বহু মফস্বল ও জেলা শহরও গড়ে ওঠে। এই শহরগুলোতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে এবং এখানে মধ্যবিত্ত শ্রেণীরা শিক্ষা গ্রহণের সুযোগ পায়। ফলে তারা এখানে বসতি স্থাপন করে। শহরে বেশিরভাগ মানুষই ছিল এই মধ্যবিত্ত শ্রেণী। তবে জমিভিত্তিক মধ্যবিত্ত শ্রেণী, যেমন জমিদার প্রমুখরা কোথায় বসবাস করত? গ্রামে। পরের পয়েন্ট হচ্ছে 7ম, কর্মহীনতা। ভারতের এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী প্রধানত ব্রিটিশদের অধীনে চাকরি করে জীবিকা নির্বাহ করত, কিন্তু এরা পরবর্তীকালে কর্মহীনতার মুখোমুখি হয়। যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও এরা উচ্চ পদে নিযুক্ত হতে পারে না, এদের নিচু পদগুলোতে কাজ করতে বাধ্য হয়। অধ্যাপক অমলেশ ত্রিপাঠী দেখিয়েছেন যে 1876 খ্রিস্টাব্দে মাসে 75 টাকার বেশি বেতনের সরকারি পদের সংখ্যা ছিল 13,431টি। এর বেশিরভাগটাই উচ্চবিত্ত ইংরেজ ও মধ্যবিত্ত ইঙ্গ ভারতীয়দের জন্য সংরক্ষিত ছিল। পরের পয়েন্ট হচ্ছে জাতীয় আন্দোলনের মেরুদণ্ড। ভারতের মধ্যবিত্ত শ্রেণী পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের মেরুদণ্ড হয়ে দাঁড়ায়। প্রথমে তারা ব্রিটিশ শাসনকে মঙ্গলজনক মনে করলেও পরবর্তীকালে তারাই প্রথম রাজনৈতিক আন্দোলনের পথে পা বাড়ায়। এজন্য আর দেশাই ভারতের মধ্যবিত্তদের আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন। পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ফলে মধ্যবিত্ত শ্রেণী সর্বপ্রথম জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়। তাই ব্রিটিশ সরকারের অপশাসন এবং শোষণের বিরুদ্ধে মধ্যবিত্তরাই সর্বপ্রথম সরব হন এবং জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। ব্রিটিশ বিরোধী বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠনের বেশিরভাগ সক্রিয় সদস্য ও সমর্থকই এসেছিলেন মধ্যবিত্ত শ্রেণী থেকে। ICS পরীক্ষায় বসার বয়স কমানোর প্রতিবাদ করে সরকারি চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে মধ্যবিত্ত শ্রেণী সবার প্রথম রাজনৈতিক আন্দোলনের পথে পা বাড়ায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরই রাজনীতিতে প্রবেশ করে। সবশেষে বলা যায় যে প্রথম দিকে এরা ব্রিটিশ সমর্থক হলেও পরবর্তীতে এদের মতের পরিবর্তন হয়। এরাই প্রথম ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুখর হয় এবং আন্দোলনের পুরোভাগে নেতৃত্ব দেয়। জন্ম হয় আধুনিক ভারতের রূপকার এরাই পরবর্তীকালে হয়। যাই হোক, তোমরা পারলে এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।